আমি উজ্জয়িনী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সঙ্গে এমন একজন আছেন, তিনি উত্তরবঙ্গের সঙ্গে খুব নিবিড়ভাবে জড়িত। সাহিত্য রচনা, বাংলা সাহিত্য চর্চার জন্য গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুরস্কৃত হয়েছেন। তিনি তিলোত্তমা মজুমদার। প্রীতি, তোমাকে স্বাগত আমার ব্লগে। প্রথমবার আমি তোমাকে পেয়েছি, আর আমি প্রচন্ড খুশি যে আমি তোমাকে ম্যানেজ করতে পেরেছি অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে। আমি যেটা দেখেছি তুমি কিরকম ভাবে বিজি, তার মধ্যে থেকে তুমি রাজি হয়েছো আমাকে এই ইন্টারভিউটা দেওয়ার জন্য। তো আমার প্রথমেই যে প্রশ্নটা, সেটা হচ্ছে নর্থ বেঙ্গলে তোমার বেড়ে ওঠা, একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে তুমি বড় হয়েছো। সেই প্রাকৃতিক পরিবেশ তোমার লেখার উপর কিভাবে প্রভাব ফেলছে? মানে ছোটবেলাটা ইভেন নর্থ বেঙ্গলের যে, এবার তুমি মাঝে মধ্যে ঘুরতেও যাও, তো সেটা কিভাবে এফেক্ট করে তোমার লেখায়? আহ প্রথমত আমি বলি যে এই ইন্টারভিউটা দিতে পেরে আমি ভীষণ গর্বিত বোধ করছি, কারণ তুই এটা নিচ্ছিস এবং খুব আনন্দ হচ্ছে। নর্থ বেঙ্গল আমার কি বলবো, মানে শিরা উপশিরায় মিশে আছে। আমি আমার অস্তিত্ব নর্থ বেঙ্গলকে বাদ দিয়ে আমি ভাবতেই পারি না। এবং কালচিনি চা বাগান, আমাদের বাড়ি, উম, আমাদের বাড়ির বাবা মা দাদা দিদি, আমাদের যে মানে পারিবারিক যে একটা পরিবেশ, যদিও আমরা খুব খুব একটা রক্ষণশীল পরিবেশের মধ্যে বড় হয়েছি, যেহেতু বাবা একটু রক্ষণশীল ছিলেন, কিন্তু তা হলেও আমাদের এই পাঁচজনের মধ্যে এমন একটা সুন্দর সম্পর্ক ছিল। এবং গাছপালা, আমাদের বাড়িতে বিরাট বাগান ছিল, আমাদের গরু ছিল, খরগোশ ছিল, কুকুর, মুরগি, মানে মানে গৃহপালিত পশু পাখি এবং গাছপালা, এগুলোর সঙ্গে একেবারে একটা নিবিড় সম্পর্ক। আর সেই সঙ্গে প্রগতিশীলতার একটা একটা আহ্বান বলতে পারিস, বা বলতে পারিস যে প্রগতিশীলতাকে আমাদের সেই রক্ষণশীল আবহের মধ্যে আনা, সেটাও আমার সেখানেই শুরু। এবং সেটা করেছিল কিন্তু দাদা। দাদা সময়ের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। এবং দাদার তোর বাবা, সুতরাং তুই নাম জানিস, তবু আমার উচিত দাদার নাম বলা, শক্তিপ্রসাদ চক্রবর্তী। সময়ের চেয়ে দাদা অনেক বেশি এগিয়ে ছিল চিন্তা ভাবনার দিক থেকে। চিন্তা ভাবনা, সংস্কৃতি, গানের দিক থেকে যদি বলি, কবিতার দিক থেকে যদি বলি, সাহিত্য যদি বলি, আর্ট যদি বলি, মানে প্রত্যেকটা জায়গাতে এখন সেটা অনেক বেশি করে বুঝতে পারি যে দাদা কতটা এগিয়ে ছিল। আর আর্ট দাদা বরাবরই ভালো বোঝে, এখনো ভীষণ ভালো চর্চা করে। তো ওর খুব সুন্দর সংগ্রহ ছিল। এবং চিন্তা ভাবনার দিক থেকেও আমি বারবারই বলবো যে পরবর্তীকালেও যখন আমি খুবই একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই সময় দাদা আমার পাশে ছিল। সব দিক থেকে দেখতে গেলে আমি নর্থ বেঙ্গলের প্রকৃতি, পরিবেশ, আমাদের পরিবার, আহ সবকিছু নিয়েই আমি, আমার এগুলো বাদ দিয়ে আমি হতে পারি না। এবং মজার যেটা, সেটা হচ্ছে যে পরে আর কি, যখন আমি বড় হয়ে গেছি, কলেজ পাশ করে গেছি, এবং আমার জীবনে সেই সময় একটা অসম্ভব অস্থিরতা চলছিল, মানে অসম্ভব, মানে আমি জানতাম না যে আমি বেঁচে থাকতে চাই কিনা, এমন একটা সিচুয়েশন আমার জীবনে আসে। সেই সময় মানে ঈশ্বরের উপহারের মতো এসে উপস্থিত হয়েছিলিস তোরা দুই বোন, ছোট্ট ছোট্ট দুটো মেয়ে। মানে আমার আহ অনেকটা তোদের তোদের শৈশবের অনেকটা আমি তোদের সঙ্গে কাটিয়েছি, যার ফলে সেই সময়ের পরিপ্রেক্ষিতে দেখলে বাচ্চা তো সবসময় ভীষণ প্রিয়, কিন্তু সেই সময় আমার যে মানসিক অবস্থা ছিল, সেই সময় তোরা দুই বোন আমার কাছে একটা স্বর্গীয় প্রাপ্তি বলে।
থ্যাংক ইউ। আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, তুমি তোমার উচ্চশিক্ষা কলকাতায়, তারপর তোমার কর্মজীবন উত্তরবঙ্গ থেকে এসে সেই সময়, মানে এটা অনেক মানে অলমোস্ট 25-30 বছর আগের কথা, সেই সময় উত্তরবঙ্গ স্পেশালি চা বাগান অধ্যুষিত এলাকা থেকে এসে একটা কলকাতার মতন বড় শহরে মানিয়ে নেওয়াটা কেমন ছিল? আমি যখন কলেজে পড়তে এলাম স্কটিশ চার্চে, তো আমার একটা, যেটাকে আমরা এখন জানি এই টার্মটা আছে কালচারাল শক, তখন জানতাম না যে এটা হয়। তো একে তো চা বাগানের থেকে বড় হওয়া, আমরা অনেক বেশি অনভিজ্ঞ এবং অনেক বেশি অজ্ঞও ছিলাম। আর এখন যে এই যে যেহেতু ইলেকট্রনিক মিডিয়ার কারণে মানুষ সারা বিশ্বের সঙ্গে যে কোনো জায়গা থেকেই পাল্লা দিতে পারে, কিন্তু আমাদের সেই সময় তো সেটা ছিল না। তো আমি যখন কলকাতায় এলাম তখন আমার মধ্যে একটা বিষণ্ণতা শুরু হলো, একটা একাকিত্ব বোধ শুরু হলো, এবং আমি ভীষণভাবে বাড়ি এবং উত্তরবঙ্গের যে প্রকৃতির মধ্যে আমি বড় হয়েছি সেটাকে আমি সাংঘাতিক তার অভাব বোধ করতে শুরু করলাম। কারণ একটা হস্টেলে থাকি, তার জানলা দিয়ে দেখতে পাই শুধু ইট কাঠের জঙ্গল, পাখি বলতে শুধু কাক আর পায়রা। তো এবং যারা এই মহানগরে জন্মেছে বড় হয়েছে, তাদের যে মানসিকতা, তাদের যে জীবনযাত্রা সম্পর্কে তাদের যে ধ্যান ধারণা, সেগুলো সমস্তই আমার থেকে অনেক বেশি আলাদা ছিল। সেই সব মিলিয়ে আমার আমার পক্ষে সেটা খুব ভালো হয়নি, মঙ্গলজনক হয়নি। বাবা চায়নি যে আমি কলকাতায় পড়তে আসি, বাবার মতের বিরুদ্ধে আমি এসেছিলাম, কিন্তু সেই আশাটা আমার ভালো যে হয়নি সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে আমি লেখাপড়ায় ভীষণ পিছিয়ে পড়লাম। বিষাদ আমাকে এত বেশি ঘিরে ধরলো, সেই বিষাদ থেকে পালাতে গিয়ে আমি এমনিতে আমি নাটক গান ইত্যাদি পছন্দই করতাম। ওখানেও উত্তরবঙ্গ আমরা নাটক করেছি, বিভিন্ন প্রোগ্রাম, হ্যাঁ বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছি, বরাবরই করেছি, তোদের তুলেছি নিয়ে মঞ্চে। তো আমি কলেজে পড়াকালীন একটা নাট্য দলের সঙ্গে যুক্ত এবং ভীষণ সিরিয়াসলি আমি নাটকটা করতাম, এতটাই সিরিয়াসলি যে নাটকেই আমার সমস্ত মন প্রাণ সময় আমি ঢেলে দিলাম, পড়াশোনাটাকে অবহেলা করলাম। এবং এটা যে আমি করছি, এটা এই সম্পর্কে আমার সেইভাবে কোন সচেতনতা ছিল না। আমি যখন আমার ফল বেরোলো এবং আমি দেখলাম যে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়তে গিয়ে আমি খুবই খারাপ রেজাল্ট করেছি, মানে আমার সব মানে চারপাশের পৃথিবী আমার কাছে ভেঙে পড়ছিল। তো ছোটবেলা থেকে একটা জেদ আমার মধ্যে ছিল যে আমি আমি নিজের পায়ে দাঁড়াবো, মানে কি বলবো, মানে একেবারে একজন, সে আমার বড়ই হোক আমার যেই হোক, মানে একজন ব্যক্তির উপরে আমার সমস্ত কিছুর জন্য নির্ভরশীল হওয়া, যে আমি একটা টিপের পাতা কিনবো, আমাকে 2 টাকা দাও, আমি এই জীবন আমি যাপন করবো না, এটা আমার একেবারে ছোট থেকে আমার মধ্যে ঢুকে গিয়েছে। তো আমি যখন খারাপ রেজাল্ট করলাম তখন বাড়িতেও সবাই ভীষণই দুঃখ পেল এবং হতাশ, খুবই স্বাভাবিক সেটা। তো আমি তখন ঠিক করলাম যে যেভাবেই হোক আমি বাবার থেকে, আর কারণ বাবা তো মাসে মাসে টাকা পাঠাতেন, বাবার থেকে আর টাকা নেবো না আমি। যেহেতু তুই এই প্রসঙ্গটা আমি যে তুই জার্নিটা করিস, এবং আমার মনে হয় যে তোর যারা শ্রোতা এবং দর্শক তাদের কত কঠিন ছিল, তখন আমি লেখা শুরু করিনি। আমার হাতে শুধুমাত্র একটা গ্রাজুয়েশনের সার্টিফিকেট, আমি চাকরি খোঁজা শুরু করলাম প্রাইভেট। প্রথম যেখানে চাকরি করতে গেলাম সেটা একটা মারোয়ারি কোম্পানি ছিল। কিছুদিন কাজ করার পরে বুঝতে পারলাম যে মেয়েদের জন্য সমস্ত জায়গাটাই কতখানি নিরাপত্তাহীন, চাকরিটা আমি ছেড়ে দিলাম।
তারপরে আমি আবার একটা অন্য কোম্পানিতে চাকরি নিলাম। সেই জায়গাটা আমার আমার ভালো লেগেছিল। সেখানে একজন আহ, হরিয়ানার একজন ভদ্রলোক কোম্পানিটা চালাতেন, মানে তারই কোম্পানি ছিল সেটা, এবং তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন। এবং আমার আগের কোম্পানি এবং এই কোম্পানি, এই দুটোর মধ্যে আমি দেখেছিলাম যে মানে এই দুটো কোম্পানির কাজের মধ্যে দিয়ে আমি বুঝেছি যে কখনো মানুষের প্রতি সার্বিকভাবে বিশ্বাস হারানোটা ঠিক নয়। একদম। লোকেরাও যেমন আছে তেমনি ভালো লোক। ভালো লোকেরাও আছে। তো সেই ভদ্রলোক আমার ভীষণই স্নেহ করতেন, মানে বলা যেতে পারে যে একটা এক ধরনের পিতৃস্নেহ ছিল তার আমার উপর। তো ফিলোসফিতে আমি স্পেশাল বিয়ে করলাম, ভালো রেজাল্টও করলাম, কিন্তু মাস্টার ডিগ্রিটা আমার আর করা হলো না। সেটা আমার মায়ের খুব একটা দুঃখ ছিল যে আমি মাস্টার ডিগ্রিটা করি। এরপরে আমার জীবনে একটা বড় পরিবর্তন আসে, আমার একটি সম্পর্ক তৈরি হয়, খুবই সেটা সিরিয়াস একটা সম্পর্ক, এবং সেখানে আমি ভীষণভাবে প্রতারিত হই, ভীষণভাবেই প্রতারিত হই, মানে আমার মানে সমস্ত কিছু ভেঙে পড়ে, আমার দুনিয়া, আমার 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 বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়, মানে এতটাই বড় প্রতারণা আমার সঙ্গে হয়। এবং ওই যে তোকে বললাম যে এটা হলো সেই সময় যখন তোরা আমাদের বাড়িতে জন্মেছিস এবং তোদের দুই বোনকে আমি পেয়েছি। আমার মনে আছে একটা দৃশ্য, তাও আমার মনে হয় যে এত সুন্দর এইসব অভিজ্ঞতা হয়তো কারোর জীবনে এইরকম একটা ছোট্ট দৃশ্য কাজে লাগতেও পারে, যে আমার একটা কোনো কারণে ভীষণ কষ্ট হচ্ছে এবং আমি বসে বসে কাঁদছি, তখন তোদের মুখে সবই ফুল ফুটেছে, মানে তোরা মানে ভালো করে মানে হামা দিয়ে জাস্ট ধরে ধরে হারাস, এইরকম একটা বয়স তোর। তখন তানিয়া আমার পাশে, আর তুই আমাকে ধরে ধরে এরকম দাঁড়ালি, দাঁড়িয়ে আমার সারা মুখে হাত দিয়ে দিচ্ছিস, আমি বলছিস সাহার সাহার। তো এই যে মানে কি বলবো, মানে আমি তো ঈশ্বর বিশ্বাসী, আমার মনে হয় যে ঈশ্বর সব রকম দিকে দেখিয়ে দেন মানুষকে, নির্মমতা, মমতা, ভালোবাসাহীনতা, আবার ভালোবাসা। তোদের মধ্যে দিয়ে আমার সেই ভালোবাসার অভাব, তোদের জ্বর করে রাখতাম, তোরা আমাকে গলায় এরকম ভাবে জড়িয়ে ধরতিস। নানান রকম সেই গল্প শুরু করলে আর তো যার সময় শেষ হয়ে যাবে। তো এরপরে যখন আমার এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ আমি এই এই একটা অসম্ভব ভয়ঙ্কর দশার মধ্যে দিয়ে যাচ্ছি এবং তোরা আমাকে না জেনেই প্রোটেক্ট করছিস, সেই সময় আমি আবার নতুন করে লেখাপড়াটা শুরু করলাম, আমি লিখতে শুরু করলাম ব্যাপারটা। এবং লেখা মানে কবিতা, মূলত কবিতা, প্রবন্ধ, এবং প্রচুর পড়াশোনা শুরু করলাম। দাদা আমাকে সেই সময় ভীষণ উৎসাহ দিয়েছে এবং আমার পাশে থেকেছে। ছোট কাকার কথাও বলতে হয়, সমীর চক্রবর্তী, তিনি নিজে কবি, তার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখেছি। তার বাড়িতে নিয়মিত কবিতা চর্চার আসর হতো এবং আমি, দাদা, দিদি আমরা উপস্থিত থাকতাম। সেও খুব সুন্দর একটা দিন, এক একটা দিন, একটা দিন তো নয়, অনেক অনেক দিন। কাকিমা অসম্ভব ভালো ডান্স করতেন। তো সব মিলিয়ে একটা ওই কাকার বাড়ির পরিবেশটাও আমাদের খুব প্রিয় পরিবেশ ছিল। তো যখন আমি ওই কবিতা এবং প্রবন্ধ নিবন্ধ লিখতে শুরু করলাম, তার কিছুকাল বাদে আমি আবার কলকাতায় ফিরে এলাম। আম, আমার উদ্দেশ্য একটাই ছিল যে আমি কারোর উপর নির্ভরশীল থাকবো না, যদিও দাদা চায়নি যে আমি কলকাতায় তক্ষুনি তক্ষুনি আসি, দাদা আপত্তি করছিল, কিন্তু তাও আমি জোর করেই কিছুটা কলকাতায় ফিরে এলাম। আসার পরেও আমার দীর্ঘ ধর 7-8 বছর ভীষণ একটা সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে। আহ, কিন্তু লেখাটা তখন আমি অবলম্বন করেছি। তো এই যে লেখা তুমি কন্টিনিউ করে যাচ্ছ, এই যে শুরু করাটা, এটা কোন একটা মোমেন্ট, এটা কি পার্সোনাল লাইফের এক্সপেরিয়েন্স, না তুমি কাউকে দেখে উদ্বুদ্ধ হয়ে লেখো?
আর সেটা কন্টিনিউ যে করতে হবে, জিনিসটা তোমাকে যেটাকে মানে তোমাকে খুশি করছে সেই জিনিসটাকে। খুব ভালো, প্রশ্নটা খুবই ভালো। মানে ব্যাপারটা খুব অদ্ভুত, মানে এরকম নয় যে আমি ছোটবেলা থেকে লক্ষ্য ছিল আমার যে আমি একজন রাইটার হবো, হ্যান ত্যান। না, একেবারেই না। আমি বরং একটা উচ্চ শ্রেণীর আমলা হতে চেয়েছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি সেই সময় ওই যখন তোরা একেবারে শিশু সেই সময় তসলিমা নাসরিনের একটি বই পড়ি, তসলিমা নাসরিনের নির্বাচিত কলা। আমি রিসেন্টলি পড়ছি তো তখন সেই বইটি ভীষণ আলোচিত, এবং পড়ছি এবং পড়ে যা হয় যে মেয়েরা মেয়েদের কথা তিনি এত সুন্দরভাবে বলেছেন, এত সাহসিকতার সঙ্গে বলেছেন ধর্ম এবং নারীর প্রতি যে মানে ধর্মের যে খারাপ দিক এবং নারীর প্রতি যে অত্যাচার এবং নারীকে বঞ্চিত করা ইত্যাদি নিয়ে যা তিনি লিখেছিলেন, সেই বইটি আমি খুব মন দিয়ে পড়ি। এবং সেই সময় মল্লিকা সেনগুপ্ত লিখছেন, স্ত্রীলিঙ্গ নির্মাণ বলে একটি ধারাবাহিক তিনি লিখছিলেন পত্রিকায়। এবং আরো অনেকেই, মানে তখন যারা প্রতিষ্ঠিত কবি মহিলা আমাদের দেশে এবং অন্য দেশেও, তখন একটা মানে নারী স্বাধীনতার একটা উত্তাল আওয়াজ। যদিও নারী স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে অনেক আগে, কিন্তু সেই সময় আমাদের দেশে অন্তত মেয়েরা ভীষণভাবে জেগে উঠেছে। তার হাওয়া আমার গায়েও লাগছে, এবং আমার তখন সেই রকমই পরিস্থিতি। তো আমি নির্বাচিত কলাম পড়ে আমার যেটা মনে হলো যে এর মধ্যে একটা একদেশদর্শিতা আছে, মানে একপাক্ষিক ভাবে পুরুষদের প্রতি আঙুল তোলা হয়েছে। তো এটা আমার ভালো লাগে। কিন্তু পুরুষ মানে আমি কি জানি? আমি আমার বাবাকে জানি, আমি আমার ভাইকে জানি, আমি আমার কাকা মামা, আমার চারপাশের যারা আমাকে স্নেহ করেছেন পুরুষ, তাদের সবাইকেই জানি। তো আমি তাকে আমি জানি তিনি একজন মানুষ, তাকে ভালোও আছে, মন্দও আছে। আমি কি বলতে পারবো জোর গলায় যে প্রতিটি প্রতিটি মেয়ে, প্রতিটি নারী কোনো দোষ নেই? একদমই। যেমন পুরুষরাও দোষে গুণে, নারীও দোষে গুণে। এবং আমি জীবনের অভিজ্ঞতায় দেখতে পেয়েছি যে নারীর হাতে যখন ক্ষমতা যায়, তখন নারীও পুরুষের মতোই ক্ষমতার অপব্যবহার করে। একদম। আমি কি করলাম, ওই তসলিমা নাসরিনের ওই বইটা যা কিছু যে যে বিষয়গুলো আমার আমার পছন্দ ছিল না, আমি যার বিরুদ্ধে মত পোষণ করতাম, সেইগুলো নিয়ে আমি একটা সুদীর্ঘ প্রবন্ধ লিখলাম। সেই প্রবন্ধটি দাদা পড়লো, কাকা পড়লেন। পড়ার পরে তো কাকা বললেন যে সকলে তার অবস্থা খারাপ। তো আমি কলকাতায় এসে বিভিন্ন কাগজে কাগজে ঘুরলাম, যদি ওটা ছাপিয়ে দেওয়া যায়। নানান রকম আমার তিরস্কার অপমান জুটলো। হ্যাঁ, তখন উনার প্রচন্ড নাম ছিল। আর সেই বইটি আই থিঙ্ক পুরস্কার পাওয়া, পুরস্কার পাওয়া বই। একটা ওনার একটা তখন ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, তখন ওনার মানে একটা ভীষণ চারপাশে একটা আভা ছড়িয়ে রেখেছেন। তা বহু বহু জায়গাতেই আমি ভীষণ রকম মানে প্রত্যাখ্যাত হলাম, এবং সসম্মানে একেবারেই হইনি। এইরকম করতে করতে একটা যোগাযোগে আমি একটা যাকে বলে লিটল ম্যাগাজিন, কিন্তু ম্যাগাজিনটা ভীষণ মানে হাই স্ট্যান্ডার্ড। আমি সেই পত্রিকার নাম হচ্ছে একালের রক্তবন্ধ। তো এবং সেখানকার লেখার মান, ছাপার মান, পত্রিকার মান সমস্ত কিছু আমাকে বেশ সেই পত্রিকার যিনি সম্পাদক ছিলেন, তিনি প্রয়াত প্রদীপ ভট্টাচার্য। তিনি সেটা নিলেন, নিয়ে কিছুদিন পরে আমাকে জানালেন যে আমরা এটা ছাপবো ঠিক করেছি। তারপরে বেশ কিছুদিন চলে গেল, প্রায় 6 মাস। তো আমি তার মধ্যে আরো ছোটখাটো প্রবন্ধ লিখে চলেছি নানান রকম ছোট পত্রিকায়, আর কবিতা লিখছি। এবং মানে আমার কাছে সেই সময় সেটা ভীষণ সন্তোষজনক ছিল যে আমি ডাকে কবিতা সানন্দা পত্রিকায় পাঠিয়েছিলাম,
এবং সেগুলো ছাপা হচ্ছে। আচ্ছা। শুধু ছাপাই হচ্ছিল না, সেখান থেকে আমি খুব সামান্য টাকাও পাচ্ছি, আর আমার সাম্মানিক বা দক্ষিণা যাই হোক। তো সেটা টাকাটার পরিমাণটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে সেটা আমাকে ভীষণ তৃপ্তি দিয়েছিল। তা মাস ছয়েক পরে সেই প্রদীপ ভট্টাচার্য, রক্তকরবী সম্পাদক, তিনি বললেন যে আমি না তোমার প্রবন্ধটা ছাপবো, কিন্তু তোমার প্রবন্ধটা পড়ে আমার মনে হয়েছে যে তুমি একটা উপন্যাস লিখতে পারবে। এবং আমি ভাবলাম যে হ্যাঁ, সত্যি আমি কখনো কখনো ভেবেছি যে আমি উপন্যাস লিখব, যার জন্য আমি ডায়েরি মেনটেন করলাম। উপন্যাসটা লিখলাম, আমার প্রথম উপন্যাস ঋণ, ছোট আকারের উপন্যাস। এবং সেই উপন্যাসটা লিখতে লিখতে আমি এটা অনুভব করলাম যে এই এই পদ্ধতিটার মধ্যে দিয়ে যেতে যেতে আমার একটা অসম্ভব সুন্দর অনুভূতি হচ্ছে। আমার আমার চারপাশের জগৎ, আমার ব্যর্থতা, আমার যা কিছু কষ্টে, সেগুলো সমস্ত আমার চলে গেছে। আমি শুধু ওই জগৎটার মধ্যে আছি, যে জগৎটা নিয়ে আমি লিখছি। সেটা কিন্তু আমার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নয়। সেটা আমার দেখা জগৎ থেকে, চেনা জগৎ থেকে, কিন্তু সেই জগৎ আমি কল্পনা করছি। এবার এই যে একটা অসম্ভব, মানে আমি ঠিক ব্যাখ্যা করে বোঝাতে পারবো না যে এইটা কি আশ্চর্য একটা আনন্দ, যেখানে তোমার কোনো রকম দুঃখ এবং তোমার কোনো রকম হতাশা তোমাকে স্পর্শ করে না। মানে যেন একটা একটা বাবল আমাকে ঘিরে রেখেছে, যার ভেতরে শুধুই আনন্দ, এবং আমি বসে লিখছি। এই কাজটা আমি চালিয়ে যেতে লাগলাম সমস্ত প্রতিকূলতার মধ্যে। ওই লেখাটি ছাপা হলো, খানিক প্রশংসা পেলাম। তারপরে আরেকটি উপন্যাস লিখলাম, সেটি প্রায় সেটি প্রায় 2 বছর আমি কোথাও ছাপাবার জায়গা পেলাম। এবং কিন্তু সেইটি, আমার সেই দ্বিতীয় উপন্যাসটি মানুষ স্বরূপের কথা, আহ, সেইটি আমার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেয়। ওই বইটি কোনোভাবে এসে পড়ে আনন্দ পাবলিশার্স, তারা সেই বইটি ছাপেন। এবং সেই সংযোগ সূত্রে আমার কাজের জায়গাটিও, মানে এই সময়ের মধ্যে, এই যে মাঝখানের দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে আমি একটা কাজ করতে শুরু করে দিয়েছিলাম। সেটা হচ্ছে ওই ছোট ছোট চাকরিগুলো পেছনে না দৌড়ে আমি প্রুফ রিডিং এবং এডিটিং। তো আনন্দ পাবলিশার থেকে আমি বই বেরোনোর পরে ওদের একটা এডিটরের পদ খালি ছিল। ওরা আমাকে এই অফারটা দিল, তুমি এই কাজটা করতে চাও। আর কাজটা আমার পায়ের নিচে একটা শক্ত জমি। এই সমস্তটাই আমি ঈশ্বরের কৃপা, বাবা মা এবং আমার দাদা সকলের আশীর্বাদ মনে করি। কারণ এগুলো সমস্তই ভীষণ আকস্মিক ভাবে ঘটেছে। এগুলোর জন্য আমি কোনো চেষ্টা করিনি। আহ, আমি কারোর কি বলবো, মানে কাউকে গিয়ে আমি, মানে কারোর কাছে আমি প্রার্থনাও গিয়ে করিনি যে আমার আমার একটা ব্যবস্থা করে দিই। চাকরি এবং তার সঙ্গে আমার লেখালেখি এবার চলতে লাগলো। এবার জার্নির যে, যেটা আমার জার্নি, যে এখানেই একটা রূপকথার গল্পের মতো রাজপুত্র রাজকন্যা মানে একেবারে মানে আনন্দের সঙ্গে বসবাস করতে লাগলো, এইরকম টাইপের না, একদমই না। মানে লিখতে এসে আমি যেটা টের পেলাম সেটা হচ্ছে যে আগে মনে করতাম যারা লেখেন কবি সাহিত্যিক, তাদের চমৎকার হয়, তাদের লেখা পড়ে তো বড় হয়েছে। কিন্তু যখন আমি নিজে লিখতে এলাম তখন দেখলাম যে ব্যাপারটা একদম, আমি একজন প্রচন্ড শখ, আর একটা কালচারাল শখ। আমি হাতে গোনা একজন দুজন ছাড়া নাম করা তো মুশকিল।
হাতে গোনা একজন দুজন ছাড়া আমি দেখলাম যে 85% লেখক এবং কবি ঈর্ষাকাতর, মিথ্যুক এবং অন্যের ক্ষতি করতে পারলে বেঁচে যায়। মানে মানুষ হিসেবে তারা লেখক বা কবি হিসেবে ভীষণ উচ্চ মানের, কিন্তু ব্যক্তি হিসেবে তারা শ্রদ্ধার পাত্র নয়। এটা আমার একটা বিরাট ধারণা, যার ফলে এখন আজও লেখার জগতে আমার বন্ধু বান্ধব আমার বিশ্বাসে বড় আঘাত দিয়েছে সেই সময়। তাতে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার লেখা তো চলছে। আমাকে পিছিয়ে দেওয়ার নানান রকমের এনে নামানোর বিভিন্ন চেষ্টা, এবং যারা সেই চেষ্টাগুলো করতো তারা আমার তো সেই অর্থে কোনো ক্ষমতা নেই, আমি কি রাখবো, কিন্তু যারা চেষ্টাগুলো করছিল তাদের কাছে বেশ কিছু ক্ষমতা ছিল, তারা সেই ক্ষমতা প্রয়োগ করতে লাগলো, মানে অপব্যবহার করলো। একদম একদম মানে আমাকে মানসিক ভাবে ভেঙে ফেলার চেষ্টা, যে যাতে আমি লেখাটাই বন্ধ করি। এটা বহু বছর চলেছে, প্রায় এটার সঙ্গে আমি প্রায় বছর 10 লড়াই করেছি। এবং বিশ্বাস, মানে আমি যে লেখাটা সত্যিই ছেড়ে দিইনি সেই সময়, এটা একটা মানে কি বলবো, সেটাও হয়তো ঈশ্বরের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ। এর মধ্যে আমার জীবনে সুদীপ এসেছে। সুদীপ গোস্বামী আমার বর্ত ভীষণ, তো সুদীপের একটা বিরাট ভূমিকা এখানে আছে, কারণ সুদীপ আমাকে সবসময় ভীষণ লেখার জন্য উৎসাহিত করে, এবং আমি যদি ফাঁকি দিই ও উল্টে আমাকে বকুনি দেয়। এবং ও বারবার একটা কথাই বলেছে, কি লেখা থামাবি, সেরকম হলে আমরা নিজেরা বই বার করবো, লেখা লেখা তোর পাঠক তোর বই খুঁজে। যেখানে কোয়ালিটি থাকে সেখানে তার নিজের অডিয়েন্স যেখানে থাকে তার ঠিক থাকে। আমরা যেটা এখন দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে বর্তমান যুগের ছেলেমেয়েরা, বাবা মারা খুব চায় যে ইংলিশ মিডিয়ামে পড়ুক, ইংরেজি শেখানো খুব জরুরি হয়ে গেছে। এই পরিস্থিতিতে এসে বাংলা সাহিত্যর দিকে অ্যাট্রাকশন এই বর্তমান জেনারেশনের কেমন দেখছে? নতুন জেনারেশন কিন্তু বাংলা সাহিত্য পড়ে, এটা একটা বড় প্রশ্ন। সবসময় এই প্রশ্নের মুখোমুখি আমাকে বহুবার হতে হয়েছে, কিন্তু আমি সমস্ত পাঠকের মুখোমুখি হওয়া তো সম্ভব না, কিন্তু আমি যেহেতু অনেকগুলো বছর আমি বইমেলায় নিজে উপস্থিত থেকে বই বিক্রির সঙ্গে যুক্ত থাকতাম, মানে যেহেতু আনন্দ পাবলিশার্স আমি কাজ করতাম, তো এই কাজটা অন্যদের সঙ্গে আমিও ভাগ করে নিয়েছি, এবং তখন আমার পাঠক কেমন হয় তার বিচিত্র অভিজ্ঞতা আছে। তো তার মধ্যে কিন্তু তরুণ প্রজন্ম যে কত বই ভালোবাসে এবং তারা পড়াশুনো বা সাহিত্য পাঠ তারা কতখানি করে, সেটা দেখে আমি আশাবাদী যে যতখানি গেল গেল রব আমরা বাইরে শুনতে পাচ্ছি ততটা নয় ব্যাপারটা। ব্যাপারটা আর আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, যেটা আমি নিজে দেখেছি, যে আমার অনেক অবাঙালি বন্ধুরা আছে যারা ভালো বাংলা বলতে পারে এবং বাংলা পড়তে পারে, তারাও কিন্তু বাংলা সাহিত্য এবং বাংলা গল্প, বাংলা সিনেমা এগুলোতে তারা কিন্তু বাহ, এটা তো খুব ভালো ব্যাপার শুনে। মানে আমরা যারা বয়সে অনেকটা এগিয়ে এসেছি, আমাদের এটা কর্তব্য যে যারা নতুন প্রজন্ম তাদেরকে এই ভাষার স্বাদটা পাইয়ে দেওয়া। একদম। আমরাই যদি বাচ্চাদের বলি যে বাংলা শিখে কিভাবে ইংলিশ শেখো তাহলে তুমি চাকরি পাবে, মানে একটা মানুষ, বাচ্চা তো একটা ছোট মানুষ, বাচ্চা মানে কিন্তু আলাদা কিছু না, বাচ্চা হচ্ছে একটা ছোট্ট মানুষ যার অভিজ্ঞতা নেই, তার স্বাদ আছে, তার অনুভূতি, স্মৃতি, তার মনের দুঃখ সুখ সব আছে, সবটাই বড়দের মতো, শুধু তাদের অভিজ্ঞতা নেই। সেই জন্য শিশু, সেই জন্য তারা নির্মল। এবার সেই নির্মল একটা ছোট্ট মানুষ, তাকে যদি প্রথম থেকেই এই জিনিসটা শেখানো হয়, তুমি পড়াশোনাটা করছো তোমার জীবিকার জন্য, তাহলে সে পরিপূর্ণ মানুষ হবে। তাহলে সে মানবতার যে কোমল ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, সহানুভূতি, সেই দিকগুলো আর তারা যখন এগিয়ে যায়, তখন বিভিন্নভাবে জীবনে ভাবনাও হয়।
কারণ Right. তারা এটা বুঝতে পারে না, মানে কোনটা মানে কোনটা সঠিক কোনটা ভুল সেটা ধরতেও তাদের অনেক সময় স্ট্রাগল। সেটার একটা বড় কারণ যে তাদের সামনে একটা একটা খুব বানানো দুনিয়া তুলে ধরা হয়। বাবা মায়েরা যেমন তুমি বললে যে আমরা মনে করি যে যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা খুবই ভালো মানুষ, হ্যাঁ। কিন্তু তুমি যখন তাদেরকে এক্সপেরিয়েন্স করছো, তুমি তাদেরকে সামনে থেকে দেখেছো, তখন দেখেছো যে তাদের মধ্যেও ভালো খারাপ আছে। তো বাইরের জগতে কি হয়, তারা এটা বুঝতে পারে না, ভাবে যে একটা লোক যখন এত নাম করেছে তার জীবন খুব স্মুথ ছিল। হ্যাঁ 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 এটা একটা ধারণা মানুষের মধ্যে সবসময় থাকে। এটা তো একটা ধারণা আছেই যে যে কোনো প্রতিষ্ঠিত যাকে বলে সেই অর্থে আর কি, যে যাকে দেখা যায় হয়তো খালি নাম, পরিচিত নাম মানেই হচ্ছে তার জীবন তার জীবন ভীষণ খুব সুন্দর, নিরুপদ্র, মানে ফুলের ওপর দিয়ে হেঁটে যাওয়া জীবন। একেবারেই না। এবার যে গল্পগুলো তোমরা লেখো, তার মধ্যে তোমার একটা প্রচন্ড নামী গল্প রাজমা, সেখানে পড়লেই বোঝা যায় যে সেখানে প্রচন্ড গবেষণার একটা ব্যাপার রয়েছে, মানে একটা পার্টিকুলার সমাজ সম্পর্কে এতটা জেনে যে লেখা, এটা কি তাদের সঙ্গে মিলে মিশে নাকি বিভিন্ন ভাবে তাদের সম্পর্কে ইনফরমেশন নিয়ে সেটা লেখো? গবেষণাটা এক্স্যাক্টলি কিভাবে হয়? কারণ একটা উপন্যাস একটা অনেক বড় রাজমা, তো অনেক বড় অনেক বড়। উপন্যাস, আর সেখানে যেভাবে ব্যাপারগুলোকে ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে এইভাবে ইনফরমেশনটাকে স্প্রেড করা হয়েছে, তো ইন দ্যাট কেস সেই গবেষণাটা কতটা ডিপ থাকে আর মানে কিভাবে হয়? এই বইটা আমার মানে যত লেখা আজ অব্দি আমি লিখেছি তার মধ্যে এই বইটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ এটা এমন একটা জায়গা এবং এমন একটা বিষয় নিয়ে লেখা যার সঙ্গে আমার জীবনে কোথাও প্রত্যক্ষভাবে কোনো রকম যোগাযোগ। যোগাযোগ একদম। মূলত মুর্শিদাবাদ এবং কিছুটা মালদা। এটা যে কেন এটা আমি লিখতে শুরু করি। একবার সুদীপের এক বন্ধু, সে শখের ফটোগ্রাফার, কিন্তু অসাধারণ ছবি সে তোলে। তো সে কিছু মুর্শিদাবাদের নদীর পাড় ভাঙার কিছু দৃশ্য সে ছবি তুলে এনে আমাদের দেখাচ্ছে। একটি দৃশ্য, সেটা আমি পরে খবরের কাগজেও দেখতে পেয়েছি, একটা স্কুল বাড়ি ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। ভীষণ ভীষণ কষ্ট হয়েছিল দেখে। এবং সেখানে এমনও হয় হঠাৎ করে একটা গোটা গ্রাম ভেঙে নদীর তলায় চলে গেল, চারপাশে ফাটল দেখা গেল। মানে ঘর বাড়ির জিনিসপত্র গোছাতে না গোছাতে তলিয়ে গেল। আমি তখন সুদীপ আমাকে বলল যে এটা কিন্তু তোর লেখার একটা খুব ভালো বিষয়। আমার বেশ কথাটা মানে মনে নিয়ে নিলাম যে হ্যাঁ। এবারে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে 2 বছর আমি বইপত্র প্রচুর সংগ্রহ করলাম, যে যে মানে এই সংক্রান্ত যা কিছু আমার জানবার দরকার করতে লাগলাম। একবারে সম্ভব হয় না, বলে 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 ক্রেতাকে বলে বা যাদের কাছে বইয়ের সংগ্রহ আছে তাদের কাছ থেকে নিয়ে অনেক বই সংগ্রহ করলাম। এবং সেই সেইটার সঙ্গে সঙ্গে আমি যেটা চালিয়ে গেছি সেটা হলো প্রায় 2 বছর আমি মাসে একবার বা দুবার 1-2 দিনের জন্য আমি মুর্শিদাবাদ চলে যেতাম। তখন আইবি ছিলেন সমীর মুখোপাধ্যায়, ভীষণ সাহিত্যপ্রেমী এবং আমাকে তিনি পছন্দ করেন। তো তিনি আমাকে ভীষণ সাহায্য করেছিলেন, মানে তিনি সাহায্য না করলে মানে আমার পক্ষে অত ঘোরাঘুরি করা খুব একটু শক্তই হতো। তো কারণ সেই সময় মানে আমি যখন মুর্শিদাবাদে ঘোরাঘুরি করছি সেটা হচ্ছে 2005 সাল মতো, 4-5 এরকম সময়। তখনও কিন্তু মুর্শিদাবাদের সব গ্রামে সিটি যায়নি। মানে এতদিন অব্দি তারা মানে লন্ডন জ্বালিয়ে জীবন কাটায়। মানে এখনো তার মানে এরকম কোনো গ্রাম আছে যেখানে এই ধরনের লাইফস্টাইল চলছে? পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে নেই? না, ওকে। পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে এখন সর্বত্র বিদ্যুৎ পৌঁছেছে। তো আমি ওই গিয়ে বিভিন্ন গ্রামে আমি ঘুরতাম। আমাকে সেচ দপ্তর থেকে খুব সাহায্য করেছিল, তারা আমাকে লঞ্চ করে বিভিন্ন মানে পুরো এরিয়া ধরিয়ে ঘুরিয়ে দিয়েছিল, দেখিয়েছিল এই সমস্ত কিছু। আমাকে পুলিশের দপ্তর থেকে ভীষণ রকমের সাহায্য করা হয়েছে। আমি সে সময় বহরমপুর জেলের
দিয়েছি, মানে অনুমতি নিয়ে। সেখানে গিয়ে প্রোগ্রাম তুলে নানান রকম অপারেটরের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি, যারা আমাকে পরবর্তীতে চরিত্রগুলো তৈরি করতে খুবই সাহায্য করেছে, এবং তার সঙ্গে বই পড়া। ওখানে বাউলদের একটা বিরাট পর্ব আছে। তো শক্তিনাথ ঝা অধ্যাপক, তিনি বহরমপুর কলেজে পড়ান, তার বাউল নিয়ে বিরাট গবেষণা আছে, বইও আছে। তিনিও আমাকে খুব সাহায্য করেছিলেন, কারণ বাউলরা চট করে অচেনা লোকের কাছে নিজেকে ভুলতে চায় না। মানে বাউলদের আমরা উপর থেকে যেরকম দেখি, আমরা বাউল মানে ভাবি উদাসী বাউল, পবিত্র, গান গিয়ে বেড়ায়, সেটা ঠিক। কিন্তু ওদের যে ওদের যে কি বলবো, মানে আচার, যে নিয়ম কানুন ওরা পালন করে, ওদের যৌন জীবন, ওদের অন্তরালের জীবন, সেটা ভারী অদ্ভুত এবং ভারী জটিল। মানে আমাদের মানসিকতায় ওই আচরণগুলো মেনে নেওয়া বেশ শক্ত। এই যে এই যে বাউলদের একটা সঠিক চিত্র, বাস্তব, এইটাকে শক্তিনাথ ঝা খুব সুন্দরভাবে গবেষণা করে লিখেছেন, এবং তিনি আমাকে দিনের পর দিন আমার সাথে কথা বলেছেন, আমাকে বই দিয়েছেন, বাউলদের বিষয়ে বুঝিয়ে বলেছেন। সেটাও আমার খুব কাজে লেগেছে। আর পড়া তো বিশাল কাজে লেগেছে। আর যারা আমাকে সাহায্য করেছেন তারা হচ্ছেন গ্রামের মানুষ। আমি এমন একটা গ্রামে, মানে অনেক গ্রামেই আমি রাত্রিবাস করেছি, এমন একটা গ্রামে রাত্রিবাস করেছি যে সেই গ্রামের সমস্ত অধিবাসী মুসলমান, শুধু একটি পরিবার হিন্দু, তারা সেখানে মিলেমিশে আছে। একদম। এবং সেই হিন্দু পরিবারে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজো সাহায্য করেন মুসলমান প্রতিবেশীরা। তো আমি সেই সেই গ্রামে, তখন সেই গ্রামে বিদ্যুৎ নেই, তো সেই গ্রামে আমি ছিলাম গ্রাম প্রধানের বাড়ি। তো সেটা খুব একটা চমৎকার একটা অভিজ্ঞতা। তো সন্ধ্যের পর গ্রাম থেকে সমস্ত পুরুষেরা এবং নারীরা, তারা এলেন আমাকে দেখতে। আমার তো হচ্ছে ওই জিন্স পরা, পাজামা পরা, ওপরে একটা টি শার্ট, এরকম ধরনের, মানে সেই অর্থে যে গ্রামের আহ, যে আবহ, সেখানে বাইরে থেকে একটা এরকম একটা মেয়ে এসছে, বিদেশিনী নয়, বিদেশিনী হলে এরকম অবাক হতো না, যে আমাদেরই। তো নারীরা ভেতরে বসে অপেক্ষা করছে যে কখন আমি যাবো তাদের সঙ্গে কথা বলবো, আর পুরুষেরা উঠোনে এরকম ভাবে গুছিয়ে বসেছে, তাদের নানান রকমের কৌতূহল, আমি কি করি, কিভাবে করি ইত্যাদি। তো তাদের কাছ থেকে আমি তখন তাদের জীবনযাপনের যে তাদের সুখ দুঃখ, তাদের যে পারস্পরিক বিবাদ বিসম্বাদ, সমস্ত কিছু তারা আমাকে সুন্দরভাবে খুলে বলে। মানে সমস্ত কিছু, মানে তাদের যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, যে হাসপাতাল নিয়ে একটা মেয়ের বাচ্চা হতে গেলে শত্রুতা কোন পর্যায়ে পৌঁছয়, একজন আরেকজনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এই সমস্তটা অনেক রাত পর্যন্ত তাদের সঙ্গে গল্প হলো। তারপরে আমাকে ভেতরে নিয়ে যাও। আমি ভেতরে গিয়ে দেখলাম আমার জন্য সুন্দর করে পিড়ি পেতে খাবার দেওয়া হয়েছে, আর সমস্ত মহিলারা এরকম ভাবে ঘিরে বসে আছেন। তো আমি যখন খেতে বসলাম, তারা আমাকে বললেন, ও মা, এ তো কিছু বলছি, বলছে আমার মতো দোষ হবে। ওরা ভেবেছিল একটু বিদেশি টাইপের হবে। ভেবেছিল যে আমি কি একটু আলাদা টাইপের হবো। হ্যাঁ, আমার এত ভালো লেগেছিল। মানে সেখানে দেখেছিলাম যে কি করে ধানের মানে ধানের চারা বোনার আগে যে ধানের শীত পেট করে। মানে হ্যাঁ, মানে সাপ্লিংস করে, অঙ্কুর অঙ্কুর, অঙ্কুর, হ্যাঁ, শীত পেট। হ্যাঁ, সেটা কি করে করে সেটা আমি ওখানে দেখেছিলাম।
তো তোমার তো অনেক লম্বা কর্মজীবন, হুম। আর এই কর্মজীবনের মধ্যে তোমার অনেক রকম অভিজ্ঞতা পেয়েছি। তো বর্তমান যুগে যেসব মেয়েরা নতুন কাজ করতে যাচ্ছে এবং যারা অলরেডি কাজে আছে তাদের সম্পর্কে কি বলছি? তাদের কি অ্যাডভাইস দিতে চাও? সত্যি কথা বলতে কি, মানে নতুন প্রজন্মের এই মেয়েরা যারা, আমার মনে হয় আমার তাদের উপদেশ দেবার কোনো কিছু নেই। কারণ তারা আমাদের চেয়ে অনেক বেশি সচেতন, অনেক বেশি জ্ঞান রাখে, খবর রাখে। এবং আমরা, আমাদের মধ্যে যেটা ছিল যে আমরা বহুকাল পর্যন্ত, বহুদিন পর্যন্ত আমরা আমরা মানে পরিণত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও আমরা বাবা মায়ের আদেশ নির্দেশ পছন্দ না হলেও সেখানে ঢুকে পারতাম না। আমাদের মন সেভাবেই চলে ছিল, অর্থাৎ শাসন আমাদের অনেকদিন পর্যন্ত কবলিত হয়ে গেছে। কিন্তু আমি এখন যখন তোদের দিকে তাকাই, তখন আমি দেখতে পাই যে সেই শাসন থেকে তোরা বেরিয়ে আসতে পারছিস, এবং এটাই হওয়ার কথা। একটি মেয়ে তখনই সে স্বাধীন যখন সে তার সমস্ত সিদ্ধান্ত একলা গ্রহণ করার ক্ষমতা রাখে। এটাই কোয়েশ্চেন ছিল, যে জাস্ট নেক্সট কোয়েশ্চেনটাই, যে নারী স্বাধীনতা বলতে আমরা অনেক সময় বুঝি যে অর্থনৈতিক স্বাধীনতা, সেটাই কি নারী স্বাধীনতা, না ইটস মোর দেন দ্যাট? অর্থনৈতিক স্বাধীনতা নারী স্বাধীনতার ভিত্তি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা থাকলেও নারী স্বাধীন হয় না সবসময়। নারীর যখন চেতনার মধ্যে স্বাধীনতা আসবে, তখনই সে পরিপূর্ণ স্বাধীন হবে। আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ার করবো, ভেরি সিম্পল, যেখানে তো স্টার্ট করি। তো প্রথমটা হচ্ছে বিরিয়ানি না পোলাও, বিরিয়ানি। পাহাড় না নদী, নদী। অ্যাডভেঞ্চার না ট্রাভেল, অ্যাডভেঞ্চার। টি না কফি, ক্যাট না ডগ? অনেক ধন্যবাদ আমার সঙ্গে বসার জন্য। অনেক কিছু, মানে আমি, মানে আমরা তো অনেক ক্লোজ, অনেক ক্লোজ তো, বাট আমার দর্শক হয়তো জানেন না যে ব্যাপারটা কিরকম ক্লোজ, আজকে সেটা জানতে পারবে। মজার ব্যাপার হচ্ছে যে মানে খুব, মানে তুই প্রায় আমার মেয়েই ধর, এবার মানে তার সঙ্গে এরকম একটা, সেটা মজার একটা অভিজ্ঞতা। তো তুমি অনেক ব্যস্ত, আর নতুন যে উপন্যাস হচ্ছে সেটা নিয়ে একটু বলো। একটা উপন্যাস এই বই মেলাতেই প্রকাশিত হয়েছে, ঝড়ের পালক তার নাম। এই বইটির বিষয়বস্তু হচ্ছে যে উড়িষ্যায় যে আদিবাসীরা একদা পাহাড় পর্বত জঙ্গল থেকে সমতলে এসেছিল অনেক বছর আগে, যখন সেখানে রাজতন্ত্র চলছে সেই সময়। এবং পুরীর যে দেবতা জগন্নাথ দেব, তিনি তো আসলে সেই আদিবাসীদেরই দেবতা। তো সেই আদিবাসীরা এখন সমতলে এসেছে, সমতলে বসবাস করে। তাদের আহ পুরীর যে সমুদ্র, মানে বঙ্গোপসাগরের ধার বরাবর অনেক গ্রামে তাদের বসবাস, এবং তারা এখন আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে। আদিবাসী বলতে যেটা বুঝি আমরা, বা যেটা বোঝানো দেখানো, তারা তার থেকে বেরিয়ে অনেক দূর এগিয়ে এসেছে। তারা এখন শিক্ষিত, তারা এখন কম্পিউটার জানে, তারা এখন বিভিন্ন সম্মানজনক পেশায় নিজেদেরকে পৌঁছে নিয়েছে। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে অনেক সাধারণ ভদ্র লোকের কাছে তারা নিছক আদিবাসী। অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট শেয়ার করার জন্য। আমার আই বিলিভ কি আমার যারা ভিউয়ার আছেন তাদেরকে আমি অনেকটা ইনফরমেশন দিতে পারলাম। আধুনিক সমাজ, একজন বিখ্যাত হলেই তার লাইফ যে স্মুথ হয় না, সেটার তো অনেকটাই পিকচার আপনারা পেয়ে গেছেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, সঙ্গে থাকবেন। নমস্কার।